বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা আজ মাসেই, আর এর পিছনে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন? এখানে দেখুন কি ভয়ঙ্কর তাণ্ডবগুলো আওয়ামী লীগ কর্মীরা করতেছে, এবং শেখ হাসিনা কিন্তু এই রমজান মাসের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে ভয়ঙ্কর। এদিকে প্রথম রমজানে এই ভয়াবহ অবস্থা, শেখ হাসিনার পরিকল্পনায় কর্মীরা তাণ্ডব করছে। আবারও লক্ষ লক্ষ জনগণ রাজপথে, সেনাপ্রধান পদক্ষেপ গ্রহণ করেন। দেশের অবস্থা এখন আরো ভয়ঙ্কর। ডক্টর ইউনূসও পড়েন মহাবিপদে। তবে হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসে যাতে দেশে পা না রাখতে পারে তার প্রেক্ষাপট এখন থেকে তৈরি করতে শুরু করলো স্বাধীনতা বিরোধী যারা আছে। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে। হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। কই, আমরা তো কিছু জানি না, কিন্তু বিএনপি জানে, মির্জা ফখরুল জানে, আওয়ামী লীগ জানে, কিন্তু ডক্টর ইউনূস জানে না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। এই রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হতে পারে বা টার্গেট হতে পারে বাংলাদেশের সেনা দপ্তর, এবং জানা যাচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা 32 নম্বর ধানমন্ডির মতো ধূলিসাৎ করে দিতে পারে সেনা দপ্তর, এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তার পাশাপাশি তারা জানাচ্ছেন এখন একটাই টার্গেট নিয়ে এগোতে চাইছে নতুন রাজনৈতিক দল। এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা, তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। আসলে এই কথা হঠাৎ করে বলে, এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে। আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, আমি বলি। সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না। সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই, তোমরা নির্বাচন করো, যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয় নাই, তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি, তোমরা সবাই অংশগ্রহণ করো। শেখ হাসিনা কিন্তু এই অফারটি দেয়। এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে এক একজন সমন্বয়ক আপনার ডিসি অফিসে বসে রয়েছে। ওই যে আপনারা শুনলেন তো বিপিনুরের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? আমরা বলতে চাই, ভাবতেছেন যে বিপিনুরের বক্তব্যটা কতটা ওয়েটফুল? এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের। এখন সমস্ত দোষ আগে কাজ ছিল শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো 15টা বছর ছিল রে ভাই, আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র 5 মাস হয়েছে, 6 থেকে 7 মাস হবে, 6 থেকে 7 মাস হবে। এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায়, নিজেরা সরকার হতে চায়। এই নাহিদ আপনার কি বলে এই ভুট্টো সাহেব, তিনি মনে করেন বাংলাদেশের 3য় প্রধানমন্ত্রী হতে চায়। ভাবতেছেন, আপনারা কল্পনা করতে পারেন এরা বর্তমান কতটা স্বৈরাচার? আপনার বিভিন্ন আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে। অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয়ক আছে, তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউরে উঠবে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধী থেকে। অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালের সরকার। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়
তাহলে আমরা কখনোই মানব না। অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন মাঠে ঘাটে আন্দোলন করছি? যদি আপনারা শেখ হাসিনার পথেই হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম, তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে। দেখেন একটা কথা বলি, জোর যার মূল্য তার, তাই না? আমরা বাংলাদেশের আপনার গত 16 বছর যদি দেখেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা ঘটছে, আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই কিন্তু বলছি যে এটা ঠিক না, ওটা ঠিক না, নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, এটা সেটা। কিন্তু আপনি যদি 6 মাসের সাথে 16 বছরে কম্পেয়ার করেন তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে। কোন চোখ? যে শেখ হাসিনা তো 16টা বছর ছিল, 16টা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরাজকতা বা শেখ হাসিনার দলের কর্মীদের দ্বারায় যতটুকু অরাজকতা বাংলাদেশে সৃষ্টি না হয়েছে, এর থেকেও দ্বিগুণ আপনার এই 7 মাসের ভিতরে কিন্তু অলরেডি হয়ে গেছে। আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি কিন্তু কথা বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার বা এই বৈষম্য বিরোধের আন্দোলনের ভিতরে যে সমস্ত সমন্বয়কারীরা ছিল, এদের বা এদের কাছের অনেক রিলেটিভের যদি আপনারা ব্যাংক ব্যালেন্স গুলা মানে লাস্ট আপনার 6 মাস কিংবা 7 মাসের ভিতরে যদি চেক করেন, আশা করি আপনারা বুঝে যাবেন যে এরা আসলে কি পরিমাণ লুটপাট করছে। এটা কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু বুঝে গেছি। তাই একটা কথাই বলতে চাই, এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনার বিভিন্ন টক নড়ার পিছনে আরো একটি কারণ, সেটি হচ্ছে এই ডক্টর ইউনূস তিনি যেভাবে আপনার নির্বাচনের আয়োজন চালাচ্ছে, এতে করে আপনার বিপিনুরের যে দল আছে, বিপিনুরের দল মনে করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে যেতে পারে, তার কোনো মনে করেন ভরসা নাই। কারণ বিপিনুরের কথা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই, আর এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে তারা নিজেরাই সরকার গঠিত করতে চায় এবং তাদের নিজেদের দল তারা নিজেরাই মনে করেন প্রমোট করতেছে। তাহলে শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালের সরকারের ভিতরে পার্থক্যটা কোথায়? তাহলে শেখ হাসিনার আমলই তো ভালো ছিল, তাই না? আমরা এই আন্দোলন করলাম, এত এত মানুষ মরলো, এটা করলো সেটা হলো, বাংলাদেশে এত অরাজকতা একটা সৃষ্টি, তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি পেলাম বিনিময়? আমাদের বেনিফিটটা কি? বেনিফিটটা কি? আসলে একটা কথা কি এখন বলতে হয়, লোভে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু হয়। আর বর্তমান এই ঘটনায় কিন্তু ঘটতেছে। তো এখন বিপিনুরের কিন্তু টনক নড়ে গেছে, কারণ বিপিনুর বুঝতে পারতেছে যে এই সরকারের অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু যে সূক্ষ্ম হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, এর জন্য তিনি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে, তাহলে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয় আমরা করব। মানে কি? বিপিনুর করবে। ওই যে বললো বিপিনুর যে শেখ হাসিনা তো সেম অফারটা দিছিল যে তাহলে তোমরা যে বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হয় নাই, তাহলে আমি সরকারে থাকা অবস্থায় তোমরা বা আমি আরেকটা নির্বাচনের আয়োজন করি। ঠিক আপনার এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু একই পথে কিন্তু হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার পতন আপনারা কেন ঘটাইলেন? শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট কেন বলতেছেন? তাহলে তো ডক্টর ইউনূস ফ্যাসিস্ট। কি ফ্যাসিস্ট না? ফ্যাসিস্ট কিনা? শেখ হাসিনা যদি এই দায়ে ফ্যাসিস্ট হয়ে থাকে, এই অন্তর্বর্তীকালে সরকার এরও তো ফ্যাসিস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসে যাতে দেশে পা না রাখতে পারে, তার প্রেক্ষাপট এখন থেকে তৈরি করতে শুরু করলো স্বাধীনতা বিরোধী যারা আছে বিদেশে বসে, তারা অপপ্রচার অলরেডি শুরু করে দিয়েছে। এখন শুরুটা কিভাবে করেছে? সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপাও। যেভাবে ভারতের বিরুদ্ধে মানুষকে খেপানো শুরু হয়েছিল ইন্ডিয়া বয়কট দিয়ে, তারপর ধীরে ধীরে সেটাকে নিয়ে গেল একেবারে বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে, তারপর এক দফা দাবি, তারপরে আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এখন এই যে এদের যে পরিকল্পনা, এদের পরিকল্পনা বড় অদ্ভুত, এদের টাইপটা খুব অদ্ভুত। আমি স্টাডি করে যা দেখেছি এবং লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যারা আওয়ামী লীগে যারা খুব ক্লোজ থেকে এদেরকে দেখেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি, এদের কাজ হলো ধরুন 15 তারিখ একটা কোনো অ্যাকশন করতে হবে। ধানমন্ডিকে আমি ধরুন 15 দিন আগে থেকে তারা একটা হেলুক তুলতে আরম্ভ করলো যে ধানমন্ডি ওইখান থেকে যত চক্রান্ত হয়েছিল, ধানমন্ডি যত মানে চক্রান্তের মূল জায়গা, এই দিয়ে কিন্তু শুরু হয়েছিল। এবারও শুরু হলো কি সেনাবাহিনী ভারতের দালাল, অতএব সেনাবাহিনীকে সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে।
এই দেখবেন এই যে শুরু হলো গতকাল থেকে, এই যে বিদেশে বসে এই যে তিনজন শুরু করলো, এরা দেখবে ধীরে 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 আওয়াজটাকে সম্মিলিত করবে। আর এদের যারা ফলোয়ার আছে তারা ঘটনার বিচার করে না, কোনটা ভালো কোনটা মন্দ নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে না, তারা শুনে ওই পীরের পীর তিনজনের কথা। এই পীর তিনজন এই 10 দিন কি 12 দিন ধরে এদেরকে সমস্ত তাকিয়ে রেখে দেবে। তারপর হয়তো 10 কি 15 তারিখ নাগাদ এরা 14 তারিখের আন্দোলনে একটা ডাক দেবে, সবাই পথে নামো, একেবারে গিয়ে সেনাবাহিনীর দপ্তর দখল করো। ঠিক এটাই করতে চাইছে। এবার জনতা হুড় করে ওদের ডাকে নেমে আসবে, যেটা ধানমন্ডির ক্ষেত্রে হয়েছিল। আর এরা তিনজনে বসে ওখানে বিদেশ থেকে কোঅর্ডিনেট করবে পুরো ব্যাপারটা। এইটা এখন করে এখন দেশের মানুষের একটা জীবন জীবিকা বিপর্যস্ত করে ছেড়ে দেবে, এমন একটা অবস্থার সৃষ্টি করবে যাতে এই দেশটা বাংলাদেশটা অস্থির পরিস্থিতি এবং সর্বত্র ত্রাসের সৃষ্টি হয়। তাহলে কি হবে, এই যে অস্থির পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যদি একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায়, তখন কি হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি দেশে পা রাখতে পারবেন না, সেটা এরা খুব ভালো করে জানে। এছাড়া আর একটা পরিকল্পনা যেটা আইএসআই এর সঙ্গে চক্রান্ত যেটা হয়েছে, এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিদেশ থেকে প্রচুর বিস্ফোরক আনা হয়েছিল, আরডিএক্স এবং ডিটোনেটর প্রচুর আনা হয়েছিল। সেটা আনা হয়েছিল মণিপুর মিজোরামে, ওখানে পাচার করবে ভারতবর্ষকে অস্থির করার জন্য। এখন আমাদের সীমান্ত এত টাইট করে দেওয়া হয়েছে, একটা মাছিও বলতে পারবে না। ফলে ওইগুলো কিন্তু ঘরে রয়ে গেছে, যেগুলো আনচেক অবস্থায় যেগুলো ঢুকেছিল। এখন আইএসআই এর একটা দল আছে এবং এলইটি লস্করে তৈবার একটা দল রয়েছে আপনার কক্সবাজারে। তারা রোহিঙ্গা এবং জামাতি হিজবুতি তাদেরকে একটা টিম তৈরি করেছে। টিম তৈরি করে কি করে বিস্ফোরক করা যায়, লো ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি বিস্ফোরক কি করে তৈরি করা যায়, তার এখন সমস্ত মানে এগুলো শেখাচ্ছে, কি করে করতে হয় সেগুলো শেখাচ্ছে। এদের ধান্দা হচ্ছে আমাদের এই বোম্বে ব্লাস্টের মতো, মুম্বাই হামলার মতো, এরা বিভিন্ন জায়গায় একই দিনে শপিং মল থেকে শুরু করে বাজার অবধি, রাস্তাঘাট, বাস, সর্বত্র জনবহুল এলাকায় এরা একটা বিস্ফোরক রেখে দেবে এবং একই টাইমে পরপর বিস্ফোরণ গুলো ঘটতে থাকবে, যাতে সারা বাংলাদেশটা অস্থির হয়ে যায়। এই দুটো কাজ কিন্তু একসঙ্গে এরা করার পরিকল্পনা রয়েছে। এই যে দেশের শত্রু যারা, আপনাদের দেশের শত্রু যারা বিদেশে রয়েছে, এই শত্রুদের নজর কিন্তু আপনাদের দেশে 71-এর স্বাধীনতার বিরুদ্ধে। আর 71-এর স্বাধীনতার বিরুদ্ধে যে এই যে তিনজন আছে, এই তিনজনকে ভাষা জুগিয়েছে তো স্বাধীনতা বঙ্গবন্ধু। এই তিনজন যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন, যখন প্রথম মা বলে ডেকেছিল, সেই ভাষাটা জুগিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু। দেশের সমস্ত সম্পত্তি ধ্বংস করে গেল, গাছ গাছালি, রাস্তাঘাট, সেতু, পদ্মা ব্রিজ সব ধ্বংস করে গেল। আকাশে বাতাসে কিন্তু রয়ে যাবে আওয়ামী লীগ। মানুষের চেতনাকে ধ্বংস করবে কি করে? আওয়ামী লীগের চেতনা নিয়ে ধারণ করে মানুষ বেঁচে আছে, তাকে তুমি নষ্ট করবে কি করে? আওয়ামী লীগের সদস্যরা আজকে হয়তো বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তারা সামনে আসতে পারছেন না। কালকে আমি নিজু মজুমদারের ভিডিওটা যখন করেছি, অনেকে বলেছেন পুরনো ভিডিও হলো, পুরনো ভিডিও যদি হয় এখন সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ, এই সময়ের ভিত্তিতে তাৎপর্যপূর্ণ বলে ওই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, যে আপনারা এখন আপনারা সব সমবেত হন, যেটা আমি বারবার আমার ভিডিওতে বলে আসি। এদেরকে টাইট মারার একটাই উপায়, সেটা হচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর ভারতবর্ষের চোখ কিন্তু পড়ে গিয়েছে এই তিনজনের উপরে। আপনারা জানেন না, ভারতবর্ষ সিআইএ এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ, এরা কিন্তু কোনো শত্রুকে কখনো ক্ষমা করে না। আমি ভারতবর্ষের এক শত্রুর কথা আপনাদের বলছি, তিনি কিভাবে মারা গিয়েছিলেন। আমাদের একজন অ্যাসেট ছিলেন, একজন র এজেন্ট ছিলেন, তার নাম খুব সম্ভবত রবীন্দ্রন। তার কাজ ছিল আইএসআই এর সঙ্গে, আইএসআই গোপন জিনিসপত্র জোগাড় টোগাড় করা এবং আইএসআই সম্পর্ক, অ্যাসেটের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব তৈরি করে তার কাছ থেকে খবর দেওয়া। এই করতে করতে আইএসআই করেছিল কি, তাকে
তাদের অ্যাসেট করে নিয়েছিল। এবার রবীন্দ্রনাথ হলো কি, রবীন্দ্রনাথ ডবল এজেন্ট হয়ে গেল। সে ভারতের মাল যেমন পাকিস্তানে পাচার করলো, পাকিস্তানের মাল ভারতে পাচার করলো। এইটা যখন ধরা পড়লো তখন 5-6 কেটে গেছে ভারতের, তখন অনেক গোপন তথ্য তখন পাকিস্তানের হাতে চলে গেছে। এটা যখন রবীন্দ্রনাথ বুঝতে পারলো তখন রবীন্দ্রনাথ দেশ ছেড়ে পালিয়ে গেল ISI এর সাহায্যে। এবার লোকটাকে তো ধরা যাচ্ছে না, মানে আমি রায়ের মানে কাজকর্ম সম্পর্কে আপনাকে বলছি, এটা ধরা যাচ্ছে না। তখন ওরা কি করলো, এই লোকটার না মদের দোষ আছে, না মহিলাদের দোষ আছে, না বন্ধু বান্ধব ছিল, সে বাইরে বেরোতো না এবং বিশেষ কাজ ছাড়া সে কোথাও যেতও না। তার একটিমাত্র কাজ ছিল সে ঘরের মধ্যে একটা বিদেশে একটা জায়গায় চুপ করে বসে থাকতো এবং তাকে মারা খুব মুশকিল হয়ে গেছিল। কিন্তু তাকে মেরে দিয়েছিল কিন্তু রয়্যাল এজেন্টরা। কি করে মেরেছিল জানেন? তিনি একটা বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করতেন একটা কোম্পানি। সেই পেস্ট একটা নকল পেস্ট, তার যখন ওই ওয়াশ করতে আসে যে লোকজন তাদেরকে ফিট করে তার বাথরুম যখন ওয়াশিং হচ্ছে যখন, তখন তার বাথরুমের পেস্টটাকে ঠিক যে অবস্থায় যতটা পেস্ট বেরিয়েছিল ওইটুকু বাদ দিয়ে, মানে যে অবস্থায় টিউব ছিল পূর্বের ওই টিউবের যে অংশ ছিল সেই টিউবের অংশের মতো একই পেস্ট বিষ মাখানো অ্যাসিড ওখানে রেখে দিয়ে চলে এসছে। পরের দিন সকালবেলা যখন দাঁত ব্রাশ করতে করতে তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে যখন দেখা যায় পোস্টমর্টম করে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এইভাবে কিন্তু র কাজ করে। মোসাদের কাজকর্ম কিন্তু আরো ভয়ঙ্কর। তো যাই হোক, এদের কিন্তু ওপরে কিন্তু নজর পড়ে গেছে ভারতবর্ষ কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না, কারণ এরা ভারতবর্ষের বিরুদ্ধেও চক্রান্ত করছে, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেই। এবার একটা আসি আপনার উল্টো দিকে। আপনারা সবাই দেখেছেন এবং শুনেছেন, কাগজেও বেরিয়ে গেছে যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটা বাকযুদ্ধ হচ্ছে। এই প্রসঙ্গ কেন এলাম আপনি একটু পরে বুঝতে পারবেন। এটা বাকযুদ্ধ হচ্ছে। সেই বাকযুদ্ধ কি, যা ট্রাম্প চাপ দিচ্ছেন জেলেনস্কিকে, যথেষ্ট অর্থ দিয়েছি, এইবারে আমার সঙ্গে সমঝোতা করো, না হলে পরে তুমি কিন্তু টিকতে পারবে না। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি NCP, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সো-কল্ড কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে, সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি, পারসেপশন আছে। কিন্তু ক্রুড কোনো কিছু যদি দেখা যায়, এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য, সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে। আমাদের সতর্ক থাকা দরকার। এই দলটা যখন তৈরি হচ্ছে, গতকাল ঘোষণা হচ্ছে, সে ঠিক সেই সময়ই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। আমরা সবাই দেখেছি, অনেকেই দেখেছি, আমি আসবো সেই জায়গায়। সেটা যদি সত্য হয়ে থাকে, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আই রিপিট, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে, কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি 9 সেপ্টেম্বর। এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন, তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাদের প্রোটোকল দেওয়া হয়। মানে ওই সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে, প্রশ্ন তখন উঠেছিল। এবং এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে। কিন্তু এই যে আমার ব্যাখ্যা হচ্ছে তারা চায়নি, আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না, কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন। এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক 5টা বাস চালক সহ রিক্রুইজ করার জন্য আদেশ দিচ্ছেন, যেই 5টা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা, লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে। মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি
প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটিকে তার দখল বুঝিয়ে দিতে হবে। আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া, দখল নিয়ে নেওয়া, রিকুইজ করা বলি আমরা, রিকুইজ করা, সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন। এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না, তার চাইতে জরুরি কথা কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে? আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ, এটা নাও হতে পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি। যদি সঠিক হয়ে থাকে এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে, কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য? আমাদের মনে আছে 31 ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁকডাক হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেদিন একটা ঘোষণাপত্র দেয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে। সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল, সেই ক্ষেত্রে কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি, কিন্তু এবার দেখলাম। যদি সত্য হয়ে থাকে তার মানে এটা খুব আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না, লজিস্টিক্স দিয়ে এই দলটাকে সমর্থন করছে, এই দলটাকে গড়ে উঠতে দিতে চাইছে। বাজারে কিন্তু প্রচুর ফিসফাস আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে, এরকম ফিসফাস আছে এবং এই ফিসফাসগুলো খুব অমূলক তাও না। সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে, যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন, প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট, তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না, তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াসড তাদের প্রতি, এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায়। সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে, এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয়। এই চিঠিটা কি মিথ্যা? তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই। তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে, এটা ফেক, এবং নাগরিক কমিটির যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে। এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, কেউ তো কিছু বললেন না। আর যদি দিয়ে থেকেছেন, এটাই মনে হয়, কারণ এতক্ষণেও কোনো রকম কোনো রিজয়েন্ডার নেই, তারা এইসব জানাননি, তাহলে কিসের ভিত্তিতে দিয়েছেন? এবং এটা শুধু জেলা প্রশাসক না, এটা সরকারকেও জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে। বহুবার বলেছে বাংলাদেশ শেখ হাসিনা, এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, আমরা চাই, আমরা নিজেরাও চাই। তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে, তারা মনে করেন র্যাডিক্যালি সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো, কিছু আইন পরিবর্তন করে ফেলবো, একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো, সব কিছু সুন্দর হয়ে যাবে। সরি, আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট। কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটা ওভাবেই করতে হবে, এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরো খারাপ করে ফেলবো। যাই হোক, নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল, এগুলো থাকবে। রাষ্ট্রীয় ক্ষমতা কোনোদিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না, কিন্তু এটা হলো। নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে। আর সরি, নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন, নাগরিক কমিটির লোকজন চাচ্ছেন তারা দিক, বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে, সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে, প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে, তখন যে ঝুঁকিটা তৈরি হয়, এ ধরনের কিংস পার্টি যখন তৈরি, এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে, তখন নির্বাচনটা সহি হবে, এই বোধটাও নষ্ট হতে থাকে। এটাই অ্যালার্মিং। ডক্টর ইউনূসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে, তার পেছনে আছে, এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে। এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা, কিন্তু এইরকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা ছোট করে দেখতে চাই না, খুব বড় করে দেখতে চাই, এবং আমরা ভবিষ্যতে ভালোভাবে ভিজিল্যান্ট থাকবো। কালকে ছাত্রদের দলটির আত্মপ্রকাশের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী, জানেন তো, মোদীর রাইট হ্যান্ড অমিত শাহ, তিনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বর হয়ে গেছে। মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলে যাওয়া টাইপের একটা বক্তব্য। আমরা জানি যে সরকার ক্ষমতায় আসার পর
ভারতের সাথে দূরত্বটা হিউজ আকারে হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সেনাপ্রধান বলছে যে পাকিস্তানের গোয়েন্দারা চিকেন নেকের কাছে ঘুরে গেছে, অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে। তো এরকম নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও নাহিদরা বা তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না, ওয়ান এন্ড অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি। কিন্তু ঝামেলাটা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য, এতে ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে, জাল ফেলবে আর মাছ উঠবে। মাছের নাম কি? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। সরকারি ইউনুস থাকুক আর ভবিষ্যতে তারা আসুক, দুই দিকে তাদের জন্য ফায়দামন্দ ভারতের এই সিদ্ধান্তে। দর্শক, বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। রাইট নাও ভারতে যাচ্ছে কারা রোহিঙ্গাদের বাহিরে? আপনার কি মনে হয় অবৈধ অনুপ্রবেশ কারা করছে? 100%, 95% আওয়ামী লীগ, তারাই। 5% হয়তো দরিদ্র জনগোষ্ঠী, যা আমাদের সনাতনী যারা ভাইটা আছেন, বোনরা আছেন, তারা যাচ্ছেন। তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে, চারদিকে আওয়াজ হচ্ছে, ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ, অন্যায়, কুকর্ম যারা করছেন, ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে। কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিচ্ছে কঠিন বিচার হবে শেখ হাসিনা সহ ইভেন বাকিরা যারা আছে তাদের। তো পালাইব কেমনে? যে পরিমাণ অটোমেটিক গান টান ক্যামেরা মেশিনারি সেট করা হইতেছে, পালাইতে পারবেন। তখন কি হবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে, তারপর আবার ডেভিল হান্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে। আগের দিনে চাল পোড়া খাওয়াইতো, সত্যি করে স্বীকার করতে আওয়ামী লীগ কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত দিছো কিনা, এরকম চাল পোড়া টাল পোড়া খাওয়াই সবগুলোর বের করবে। কঠিন বিচার হবে, 2-4টা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায়। কারণ ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা পাইলে নতুন তো পুনপুন্না ভাব আসবে শরীর। অনেক জায়গায় হচ্ছে না, হচ্ছে টুকিটাকি, গণমাধ্যম বলে না। এখন দেখুন, ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ, খালি পজিটিভ নিউজ। শেখ হাসিনারে 5 বার নিউজের আগে গাইলে, মাঝখানে গাইলে 10 বার গাইলে, কিন্তু বিশ্বাস করেন এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুদখোর, তারপর আরো কত যে শব্দ বলবে। এখন কি বলে যে মহান আমাদের হুজুররা, যে আমির হামদার মতন লোক সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনূসকে সুদখোর বলছে না। আমি বানাই বলতেছি, এখন রেকর্ড আছে দেখেন। এখন কি বলে যে মহান নেতা। আলেমদের নিয়েও আজকাল ঝামেলা। এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলাই ফেলে অথবা বলেন স্কিপ করে, আল্লাহ থেকে বলে রহমত। ডক্টর ইউনূসের আলাদা, আমরা সবাই সুদখোর ভাই, ব্যাংকে টাকা রাখেন লাভ কান না, হেডি সৌদি ঘুরে ফিরে। যাই হোক, আলোচনাটা ওইখানে না। আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ, অনেকে মনে করছেন। ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা। কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। 5 বছর পরে আবার তাদেরও ক্ষমতা, 4 বছরের সরকার হবে এখন। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। টোটাল খেলাটার মূল গোলটা করে দিছে এখন নরেন্দ্র মোদী। সরকার টু সরকার খারাপ সম্পর্ক, যারা আওয়ামী লীগের আছে দেশ ছেড়ে পালানোর জন্য ছিল অপরাধী, ভালো মানুষ তো পালাবে না, তাদের দরকারও নাই। কিন্তু ছাত্রদের হাতে বা সরকারের আগামী সরকারের হাতে শিকার হতে হবে। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।